আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা ক্যাপিটাল বাজেটিং নিয়ে। ক্যাপিটাল বাজেটিং ফাইন্যান্সে একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্যাপিটাল বাজেটিংটা আমরা বাংলায় বলে থাকি মূলধন বাজেটিং। মূলধন আয় ব্যয় প্রাক্কলন যে চ্যাপ্টারটা থাকে, এই চ্যাপ্টারটা ক্লাস 9-10 এর ফিনান্স ও ব্যাংকিং এ আছে। উচ্চ মাধ্যমিক কলেজে এই চ্যাপ্টারটা আছে। অনার্স অথবা ডিগ্রি সেই সকল পর্যায়ে ফাইন্যান্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, এই সকল সাবজেক্ট গুলোতে ক্যাপিটাল বাজেটিং নামে একটা চ্যাপ্টার আমরা দেখে থাকি। তো এই ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারের মধ্যে যে যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো নিয়ে আমরা আলোচনা করব একটি ভিডিওর মাধ্যমে। সকল ক্লাসগুলো আজকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। পুরো ম্যাথটাই আসলে ইংলিশ ভার্সনে, তাই আশা করি ইংলিশ ভার্সনটা যদি কেউ বুঝতে পারেন, তাহলে পর্যায়ক্রমে বাংলা ভার্সনটাও আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত আমরা একটা কোশ্চেন সেট করেছি, যে কোশ্চেনটা আসলে এক্স্যাক্টলি অনেকগুলো প্রশ্নের সমাধান হিসেবে কাজ করবে। আমরা ক্যাপিটাল বাজেটিংটা করব, যেখানে সেলস ফর একটা কোশ্চেন, সেলস ফর 5 ইয়ার্স মানে 5 বছরের বিক্রয়, রেসপেক্টিভলি 20,000, 30,000, 25,000, 40,000 টাকা। তার মানে 5 বছরে বিক্রয় পরিমাণ 20,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা। কারেন্ট এক্সপেন্স হচ্ছে 40% অন সেলস। কারেন্ট এক্সপেন্সকে আমরা বলে থাকি পরিবর্তনশীল ব্যয়। এরপর হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে 5,000 টাকা, ট্যাক্স 10%, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000 টাকা, অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা, অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল 10%। কস্ট অফ ক্যাপিটাল আমরা বলতে পারি, ডিসকাউন্ট রেটও বলতে পারি, যেটাই বলি না কেন। এটার কিছু নাম আছে, অপরচুনিটি কস্ট আমরা বলতে পারি। তো এই প্রশ্নটার মধ্যে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এই প্রশ্নটার মধ্যে প্রথমে আমার যে জিনিসটা দেওয়া ছিল সেটা ছিল সেলস। তো আমাদের এই ক্যাপিটাল বাজেটিং এর যে অঙ্কটা, সেটার শুরুটাই হয় সেলস দিয়ে, অর্থাৎ আমার রেভিনিউ দিয়ে। সেলস দিয়ে আমার অঙ্কটা শুরু করতে হয়। তো এই যে যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্য থেকে আমরা পর্যায়ক্রমে কি কি ধরনের সূত্র অ্যাপ্লাই করে কি কি ধরনের ম্যাথ করব, তার একটা পর্যায়ক্রম আমরা ছকের মাধ্যমে পুরো ম্যাথটা করতেছি। তো এখানে আমরা এক্স্যাক্টলি যে কাজটা করেছি, যে আমরা কিভাবে সাজিয়েছি। প্রথমে আমি সেলসটা লিখেছি, প্রত্যেকটা বছরের সেলস এখানে দেওয়া আছে, 20,000, 30,000, 25,000, 30,000, 40,000, সেম। এরপর হচ্ছে কারেন্ট এক্সপেন্স 40%, এই 40% অন সেলস মানে সেলস এর উপর ধরতে হবে। 20,000 উপর যদি আমি 40% ধরি, তাহলে কিন্তু আমার কত আসে? 8,000। সেম ভাবে 30,000 উপর 40% 12,000, 25,000 উপর 40% 10,000, 30,000 উপর 40% 12,000, আর 40,000 উপর 40% হচ্ছে 16,000। এরপরে ফিক্সড এক্সপেন্স যেটা, সেটা যদি আমি বাদ দিই, টোটাল ফিক্সড এক্সপেন্সটা আমাকে কত বলছে? 5,000 বলছে। তো প্রত্যেক বছর 5,000, 5,000, 5,000, 5,000, 5,000। তো সেলস থেকে যে দুইটা জিনিস আমি বের করলাম, কারেন্ট এক্সপেন্স আর ফিক্সড এক্সপেন্স, এটা বাদ দিলে আমি পাবো সিএফবিটি। এই সিএফবিটির ফুল ফর্মটা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স গুলো কিভাবে বের করলাম? 20,000 থেকে 8 আর 5 কত? 13। 8 5 13, 20,000 থেকে 8 5 13 যদি আমি বাদ দিই, 7,000 আসবে। 30,000 থেকে 12 আর 5 হচ্ছে 17, বাদ দিলে 13,000 আসবে। এইভাবে প্রত্যেকটা জিনিস আমি বের করেছি। সেম ভাবে যখন আমি সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, ভাই ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশনটাকে বাংলায় আমরা বলে থাকি অবচয়। অবচয়টা হচ্ছে কোনো একটা সম্পত্তি বা কোনো একটা যন্ত্রাংশ বা মেশিন বা যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করি, ব্যবহারের ফলে যখন বছরের পর বছর সেটা কি হয়? ক্ষয় হয়। সেই ক্ষয় বা ক্ষয়টাকে আমরা ব্যয় হিসেবে যখন ধরে নিতে চাই, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে ডেপ্রিসিয়েশন একবার যোগ দিয়েছি, একবার বিয়োগ দিয়েছি।
কেন একবার যোগ দিয়েছি, কেন একবার বিয়োগ দিয়েছি, এটা কারণটা হচ্ছে ডেপ্রিসিয়েশন একটা ব্যয়। যদি এই ব্যয়টা আমি একবার বাদ দিয়ে আবার যোগ দেই, তাহলে আমার প্রকৃত ক্যাশ ফ্লোটা পাবো। কারণ ডেপ্রিসিয়েশন কোনো ক্যাশ রিলেটেড এক্সপেন্স না। কিন্তু কেন বাদ দিয়ে আবার কেন যোগ দিলাম? বাদ দেওয়ার প্রথম শর্ত হচ্ছে যদি আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিই তাহলে ট্যাক্স সুবিধাটা পাবো, ট্যাক্স আমাকে কম দিতে হবে। আর যদি বাদ দেওয়ার পর আবার যোগ দেই তাহলে আমার ক্যাশ ফ্লো, রিয়েল ক্যাশ ফ্লোটা আমি বের করতে পারবো। তার ডেপ্রিসিয়েশনটা এখানে কত, 8,000। প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও ডেপ্রিসিয়েশন শব্দটা বলা নাই। এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আপনাদের বের করে নিতে হবে। আপনারা ডেপ্রিসিয়েশনটা কিভাবে বের করে নেবেন? ছকের নিচে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, দেখেন। ডেপ্রিসিয়েশন হচ্ছে কি, ইকুয়াল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল কি ইনভেস্টমেন্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু নাম্বার অফ ইয়ার। তা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু 50,000 টাকা। 50,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে 50,000 থেকে টাকা থেকে 10,000 বাদ দিলে 40,000। 40,000কে 5 দ্বারা ডিভাইড করলে 8,000। তো এই জন্য আমি ডেপ্রিসিয়েশন 8,000, 8,000, 8,000, 8,000, 8,000 সবগুলো 8,000 নিয়েছি। তো আমার বের হলো কি, ইবিটি, যেটাকে আমরা বলবো আর্নিং বিফোর ট্যাক্স। এরপর হচ্ছে ট্যাক্স, আমি 10%, যেটা কোশ্চেনের মধ্যে বলা ছিল, ট্যাক্স আমি 10% বাদ দিব। তো যেটা মাইনাস ফিগার, অর্থাৎ ইবিটি যদি মাইনাস ফিগার আসে, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স যদি মাইনাস থাকে, আমি একটু আগে বলছি ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে আমাকে বা বাদ দিতে হবে আমাকে ট্যাক্স সুবিধা দেওয়ার জন্য। এই যে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স মাইনাস থাকার কারণে, মানে লসে থাকার কারণে এখানে আমি ট্যাক্স ধরলাম না। অর্থাৎ -1,000 এর ক্ষেত্রে আমার এখানে জিরো ধরা যাবে না। 5,000 উপর আমি 10% ধরলে 500, 2,000 উপর 10% ধরলে 200, 5,000 উপর 500, 11,000 উপর 100, 1,100। তো আমার বের হলো ইএটি, মানে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্সটা ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা আসছে সেটা লিখছি। ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমি যখন ডেপ্রিসিয়েশনটা কি করবো, যোগ দিব। আমি ডেপ্রিসিয়েশন গুলো যোগ দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন 8,000, 8,000, 8,000, 8,000, 8,000। কিন্তু এখানে আরেকটা কথা আছে, লাস্ট পর্যায়ে যখন আমরা আর্নিং আফটার ট্যাক্স করব বা সিএফএটি, সিএফএটি মানে হচ্ছে লাস্টের পার্টটা, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স করব, এটা বের করার আগে আমাকে স্ক্র্যাপ ভ্যালু যোগ দিতে হবে। স্ক্র্যাপ ভ্যালুটা ঠিক লাস্টের বছরে যোগ দিতে হবে। সেই লাস্টের বছরের বিষয়টা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু আমি লিখলাম, ঠিক লাস্ট বছর আমি 10,000 টাকা যোগ দিলাম। এটা নিয়ম, এটা নিয়ম, লাস্ট বছরে আমাকে স্ক্র্যাপ ভ্যালু যোগ দিতে হবে। স্ক্র্যাপ ভ্যালুকে আমরা রেসিডিউয়াল ভ্যালু বলি, স্ক্র্যাপ ভ্যালু বলি। এটা বাংলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। মানে যেটা ব্যবহার করার পর শেষ পর্যায়ে যে জিনিসটা থাকে সেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলি। অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কি, যে আমরা ভাঙারি মূল্য বলি, যেটার কোনো আসলে আর তেমন কোনো ব্যবহারযোগ্য কোনো ভ্যালু থাকে না। তো এখান থেকে -1,000 থেকে 8,000 যোগ করলে 7,000, 4,500 থেকে 8,000 যোগ করলে 12,500, এইভাবে যোগ করে এইখানে আবার 9,900 সাথে 8,000 যোগ দেন 10,000 যোগ 27,900। তো আমরা বের করলাম সিএফ এইটি। কয়টা জিনিস বের করলাম, সিএফ বিটি, এভিটি, ইএটি, সিএফ এটি। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা হচ্ছে ইএটি আর হচ্ছে সিএফ এটি। এই দুইটা পার্ট ইম্পর্টেন্ট। কেন? এই দুইটা পার্টের উপর ডিপেন্ড করে আমি ম্যাথগুলো করব। উপরের যতগুলো পার্ট আছে ওইগুলো আমার ম্যাথের মধ্যে অতটা দরকার নেই, মানে দরকারই নেই। কিন্তু আমার ম্যাথের মধ্যে, সূত্রের মধ্যে এই দুইটা জিনিস খুবই দরকার। উপরেগুলো আমাকে পর্যায়ক্রমে বের করে নিতে হবে। ধরো কোশ্চেনের মধ্যে, বা ধরেন কোশ্চেনের মধ্যে আপনার সিএফবিটি দিছে, তো ইবিটি বের করবেন, ইএটি বের করবেন, সিএফএটি বের করবেন। কোশ্চেনের মধ্যে ইবিটি আছে, তাহলে ইএটি বের করবেন, সিএফএটি বের করবেন। কোশ্চেনের মধ্যে ইএটি আছে, তাহলে সিএফএটি বের করবেন। কোশ্চেনের মধ্যে যদি সিএফএটি বলে দেয় তাহলে তার কোনো কিছু বের করা লাগবে না। আমি ঠিক যেভাবে ছকটা করেছি পরীক্ষা হলে আপনারা সেভাবে ছকটা করলে আশা করি ভালো একটা ফল পাবেন আর এটা ভালোভাবে বুঝতে পারবেন। অনেক অনেক বই আমি দেখেছি এই ছকটা একটু অন্যভাবে দেওয়া। আমি যেটা যেভাবে দিচ্ছি সেটাকে কলাম এবং রো দুইটাকে উল্টো ভাবে করছি। তো আমার কাছে মনে হয় এটা সুইটেবল। ওকে, তো এই ছক করার মাধ্যমে আমরা প্রথম যে সূত্রে ম্যাথটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্ন। সো অ্যাভারেজ রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? অ্যাভারেজ রেট অফ রিটার্ন
প্রথমে আমাকে এভারেজ ইএটি বের করতে হবে। ওই যে ছকের মধ্যে যে আমি ইএটি বের করছি, আর্নিং আফটার ট্যাক্সটা যে আমরা করছি ছকের মধ্যে, সেই ছকের মধ্য থেকে আর্নিং আফটার ট্যাক্স যেগুলো আছে সবগুলো আমাকে সাম করতে হবে, সাম অফ ইএটি আর নাম্বার অফ ইয়ার, এটা হচ্ছে এভারেজ ইএটি। তো এইখানে আমার সাম অফ ইএটি কি, -1000, -1000, 4500, 1800, 4500, 9900, 5 বছর। ওকে, এটা আমরা কোথা থেকে পাইলাম? এই জিনিসটা আমরা পাইছি ওই ছকের, ওই যে আমি বললাম ইএটি খুব গুরুত্বপূর্ণ, ইএটি এই যে -1000, 4500, 1800, 4500, 9900, দ্যাটস ইট, এতটুক। তাহলে এটাকে আমি কি করব, ভাগ করে দিব। ভাগ করে দিলে আমার আসছে কত, 3940। তাহলে আমার এভারেজ ইএটি শেষ। এখন বের করবো এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড 2। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 50,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 10,000, 50 আর 10 কত, 60,000। 60,000কে 2 দিয়ে ভাগ দিলে 30,000 হয়। এটা ভাই সূত্র, এটা সূত্র দিয়ে আমাকে করতে হবে। এখানে স্ক্র্যাপ ভ্যালু যদি নাও থাকে তাহলে আমাকে কিন্তু এই যে 10,000, এই 10,000 এর জায়গায় আমাকে কত ধরতে হবে, শূন্য ধরতে হবে। তাও তারপর আমাকে এটা করতে হবে। এটা হচ্ছে প্রশ্নের মাধ্যমে, আমি সূত্রের মাধ্যমে এটাকে আমার জিরো ধরতে হয়, আর নিচে আমাকে এটা 2 লিখতেই হবে। এটা হচ্ছে সূত্র। তো আমার এভারেজ ইএটি বেড়েছে 3940, আর এভারেজ ইনভেস্টমেন্ট বেড়েছে তোমার আপনার 30,000 টাকা। তো এ আর আর এ আর আর আমরা কিভাবে করব? এ আর আর আমরা করব যেরকম, প্রথমে আমার এভারেজ ইএটি উপরে থাকবে আর এভারেজ ইনভেস্টমেন্ট নিচে থাকবে, ইন্টু 100 বের করবো, যেটা আসবে 13.13%। যদি এভারেজ রেট অফ রিটার্ন পজিটিভ ভ্যালু আসে, পজিটিভ পার্সেন্টেজ আসে, তাহলে কি, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড পজিটিভ পার্সেন্টেজ আসলে অ্যাকসেপ্টেড, আর নেগেটিভ পার্সেন্টেজ আসলে রিজেক্টেড। অনেক সময় দুইটা প্রকল্পের মধ্যে, দুইটা প্রজেক্টের মধ্যে আমরা বলে থাকি যে কোনটা অ্যাকসেপ্ট করবো, কোনটা অ্যাকসেপ্ট করবো না। তাহলে তখন দুইটা এআরআর এর মধ্যে যেটা বেশি পজিটিভ সেটা অ্যাকসেপ্টেড, যেটা বেশি কম নেগেটিভ, কম পজিটিভ সেটা রিজেক্টেড। আবার একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভটা অ্যাকসেপ্ট করবো, নেগেটিভটা রিজেক্ট করবো। আবার দুইটাই নেগেটিভ ভাই, যদি দুইটা পজিটিভ হয় তাহলে যেটা বেশি পজিটিভ সেটা অ্যাকসেপ্টেড, আর যেটা কম পজিটিভ সেটা রিজেক্টেড। কিন্তু যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে দুইটাই রিজেক্টেড। কারণ নেগেটিভ মানে আমি নিব না, সেটা কম নেগেটিভ হোক বেশি নেগেটিভ হোক। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আর ও আই। রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে আমি কি করব, এভারেজ ইএটি। এভারেজ ইএটি আমরা বের করছি 3940 টাকা, সেটা প্রথম ম্যাথে আছে, প্রথম সূত্রের মাধ্যমে আমরা করছি। আর এনওসি, এনওসিটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এনওসি নেট ক্যাশ আউটফ্লো। তা এনএসই হচ্ছে তোমার, সরি এনওসি না, এনসিও, এনসিও হচ্ছে তোমার 50,000 টাকা। তো 50,000 টাকা এর ক্যালকুলেশন গুলো 7.88% হয়। এগুলো কোথা থেকে নিছি সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তাহলে আমাদের দুইটা ফর্মুলা দিয়ে দুইটা ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্স্যাক্টলি পেব্যাক পিরিয়ডটা আমরা কিভাবে করে থাকি। পেব্যাক পিরিয়ড করতে হলে আমাকে ছক করতে হবে, ছকের মধ্যে সিএফ এটিটা আনতে হবে। সেই সিএফ এটি কোথায় পাবো? আমি যে ছকটা করলাম কষ্ট করে, সেই ছকের একেবারে শেষ পর্যায়ে আমার একটা সিএফ এটি আছে। কি আছে? সিএফ এটি। এই যে সিএফ এটি কত, 7,000, 12,500, 9,800, 12,500, 27,900। তো এগুলো আমি টোটাল সবগুলো ছকের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্ট করবো। 7,000, 12,500, 9,800, 12,500, 27,900, এগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে বা কিউমুলেটিভ সিএফ এটি মানে হচ্ছে ক্রমযুক্ত, ক্রমান্বয়ে যোগ হবে। প্রথমটা লিখলাম 7,000, 7,000 এর সাথে 12,500 যোগ করলে 19,500, 19,500 সাথে 9,800 যোগ করলে 29,300। এইভাবে করে আমাকে প্রত্যেকটা যোগফল বের করতে হবে। এটাকে আমরা বলে থাকি সি সি এফ এটি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো এই জায়গাটাতে আমাকে পেব্যাক পিরিয়ড বের করতে হলে কিভাবে বের করতে হবে? এখানে আমার এনসিওটা হচ্ছে মেইন পয়েন্ট। এনসিও মানে যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000, তাহলে 50,000-এর নিচে কোনটা আছে এখানে? 7,000 ইয়েস, 19,500 ইয়েস, 29,300 ইয়েস, 41,800 ইয়েস, 69,700 নো। তাহলে উপরের সবগুলো 50,000-এর নিচে। তাহলে যেটা একেবারে খুব কাছাকাছি
সেইটাকে আমার নিতে হবে। অর্থাৎ এই যে 41,800 টাকা, এটাই হচ্ছে আমার সি। এটাকে আমার সি ধরতে হবে। যেটা আমি সি ধরবো তার ইয়ারটাকে আমার এ ধরতে হবে। যেটা আমি সি ধরবো তার ইয়ারটাকে আমার ই ধরতে হবে, এ ধরতে হবে। ঠিক এর পরের যেটা সিএফ এটি আছে সেটাকে আমার ডি ধরতে হবে। এটাই নিয়ম। অর্থাৎ পেব্যাক পিরিয়ড বের করতে হলে আমাকে প্রথমে এনসিওটা বের করতে হবে। এনসিও বের করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা তার খুব কাছাকাছি বা সমান সেটাকে সি ধরতে হবে। আর যেটা আমি সি ধরবো সেটার ইয়ারটাই আমার এ ধরতে হবে। অর্থাৎ এ আর সি ধরার পর ঠিক তার পরের বছরে সিএফ এটিটাকে আমার ডি ধরতে হবে। তারপর আমি আমার সূত্রের মধ্যে এ, এন, সিও, সি, ডি এগুলো বসায় দিব। বসায় দিলে আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার মান চলে আসবে। অর্থাৎ এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই সূত্র অনুযায়ী আমি বসা দেওয়ার পরে 4.29 ইয়ারে আমি কি পাবো? টাকাটা ব্যাক পাবো। এই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। এরপর পেব্যাক পিরিয়ডের পর আমি করব ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা করতে গেলে আমি আগের পেব্যাক পিরিয়ডে ইয়ার ছিল, সিএফ এটি ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল। এখানে আরো এক্সট্রা দুইটা গড় করতে হবে। পিবি ফ্যাক্টর 10%। পিবি 10%টা কি? 10%টা হচ্ছে ওই যে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট বা অপরচুনিটি কস্ট যেগুলোই থাকুক ওইটাকে আমরা পিবি ফ্যাক্টর করতে হবে। যেহেতু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, তার 10%টাকে আমাকে কাজে লাগাতে হবে। এই 10% দিয়ে আমি কিভাবে বের করবো? প্রথমটা জাস্ট আমি দেখাই দিলাম, বাকিগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন। প্রথমটা এই যে 10% বলছে, এটাকে প্রথম বছর আমি কাউন্ট করলে 0.909 বের হবে। যদি আমি দ্বিতীয় বছর করতে যাই তাহলে 1 প্লাস 0.10 কত 2, তাহলে এইটা করলে আমার বের হবে 0.751। সরি, 0.751 হবে না, এটা তৃতীয় বছরটা হবে। তাহলে এইটা আমার হবে কত? এটা হবে 0.826। আবার যদি তৃতীয় বছরটা করি তাহলে 1 প্লাস 0.103, এটা বের হবে কত? 0.751। ওকে, এইভাবে আমি কি করব? পিভি ফ্যাক্টর গুলো বের করে দিব। পিভি ফ্যাক্টর গুলো বের করার পর আমাকে পিভিটা বের করতে হবে এইটার সাথে এটা গুণ করে। অর্থাৎ এইটা আর এই 2 নাম্বার আর 3 নাম্বারের সাথে আমাকে কি করতে হবে? গুণ করে 4 নাম্বারটা আমার বের করতে হবে। এটা বের করতে হবে, প্রত্যেকটা গুণ করে 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 আমি বের করছি। গুণ করার পর আমার কিউমুলেটিভ পিভি বের করব, যেখানে প্রথমটা থাকবে, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করলে আমার এটা বের হবে। এরপর এটার সাথে এটা যোগ করলে এটা বের হবে। তারপর 24,448 এর সাথে 8,538 যোগ 32,586। এরপর 32,586 সাথে 17,326 যোগ করলে 49,912 বের হবে। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ওই আমি যে নর্মাল পেব্যাক পিরিয়ড বের করছি সেই একই নিয়ম। এখানে আমার এনসিও হচ্ছে 50,000। 50,000 ঠিক নিচে কোনটা? ঠিক নিচে এখানে সবগুলো 6,363, 16,688, 24,048, 32,586, 49,912। তাহলে এটাই সি, এটাই সি। কারণ এরপরে তো আর নাই আলটিমেটলি, খুব কাছাকাছি বা খুব কম আর কি। তাহলে এটার প্রথমটা হচ্ছে এ। তাহলে আমি এখানে এ হচ্ছে 5, এন সি হচ্ছে 50,000, সি হচ্ছে 49,912। ডি ইট ইজ নট পসিবল টু ফাইন্ড আউট। এটা ফাইন্ড আউট করা পসিবল না এই ম্যাথ থেকে। জাস্ট আমি বোঝানোর জন্য এই সিমিলার ম্যাথ থেকে আমি করলাম। কিন্তু এটার নিয়মটা হচ্ছে একেবারে পেব্যাক পিরিয়ডের মতো। যদি এইখানে আরেকটা ঘর থাকতো, ধরো 6 ইয়ার রইলো, 6 ইয়ার দিয়ে এখানে একটা ভ্যালু দিলাম 10,000, তাহলে এখানে একটা পিভি ফ্যাক্টর দাঁড়াইলো। ধরো এখানে 10,000 হয়ে এখানে ধরলাম আমি 60,000 আসলো, 60,000। তাহলে এখানে একটা ভ্যালু আসতো কত? যেটাই হোক, এইখানে ভ্যালুটাকে আমি তখন কি ধরতাম? ডি ধরতাম। ওই ডি ধরে তখন ম্যাথটা করলে আমার ম্যাথটা হয়ে যেত। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, আমি যে ম্যাথটা বা যে কোশ্চেন থেকে করছি সেই কোশ্চেন থেকে আসলে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করা পসিবল না, কারণ এখানে ডি নাই। আমি যদি আবার ডিটাকে জিরিয়ে দেই তাহলে ম্যাথটা কিন্তু টোটালি জিরো চলে আসবে অ্যান্সার। মানে হয়তো 5 চলে আসবে, 5 বছরের বেশি সময় থাকবে না, 5 চলে আসবে। যাই হোক, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে সি এর পরে
আরেকটা ঘর থাকলে সেটাকে আমরা ডি ধরবো। সাধারণত সি এর পর একটা ঘর থাকবে, কারণ ওই সময়ের মধ্যে আমার পেব্যাক পিরিয়ডের টাকাটা ব্যাক আসা দরকার। এইটার যদি পরীক্ষা আসে তার মানে হচ্ছে যে আমি 5 বছরের মধ্যে আমি টাকাটা কি পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। তো নেট প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আমাকে কস্ট অফ ক্যাপিটাল বলছে 10%। সুন্দর কথা। তাহলে এখানে 7,000, 12,500, 9,800, 12,500, 27,900, প্রত্যেকটা সিএফএটি, এগুলো প্রত্যেকটা হচ্ছে সিএফএটি। সিএফএটি প্রত্যেকটা সিএফএটি। এটা হচ্ছে 10%, 10%, 10%, 10%, 10%। সূত্রটা কি হচ্ছে? এই জিনিসটা হচ্ছে এনসিও আমরা বলে থাকি, বা সিএফ 0 বলে থাকি, যেটাই হোক। অর্থাৎ এইটা আমরা ব্যবহার করব এইভাবে। সূত্রটা ঠিক 5 বছর হয়, এইভাবে আমি ব্যবহার করলাম। তো এইভাবে করার পর আমার অ্যান্সার আসছে কত? -81.51। অর্থাৎ এটা কি অ্যাকসেপ্টেড, ওটা কি, সরি, এটা হচ্ছে রিজেক্টেড। কেন রিজেক্টেড? কারণ হচ্ছে যদি আমার মাইনাস ফিগার হয় এনপিবি, তাহলে আমি সেটা রিজেক্টেড করব। আর যদি প্লাস ফিগার হয় তাহলে অ্যাকসেপ্টেড। তো এইটা থেকে আমরা পিআইটা খুব ইজিলি বের করতে পারবো। এনপিবির প্রথম অংশটা উপরে বসাবো, এনপিবির পরের অংশটা নিচে বসাবো, তাহলে আমার পিআই বের হয়ে যাবে। পিআইও যদি, যেহেতু এনপিবি রিজেক্টেড, পিআইও রিজেক্টেড। পিআই যদি একের বেশি হয় বা একের বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড। আর পিআই যদি একের কম হয় তাহলে কি রিজেক্টেড। অর্থাৎ এটাও রিজেক্টেড, এটাও রিজেক্টেড। তো আমরা আবার কি করব? এনপিআই করব। পিআই পারলে এনপিআই করা সম্ভব। পিআই থেকে জাস্ট 1 বাদ দিব। তো পিআই তো বের করছি, তাহলে 1 বাদ দিলে যেটা আসবে সেটাই। এটা মাইনাস ফিগার, এটা কি রিজেক্টেড। একটা মজার ব্যাপার হচ্ছে যদি এনপিবি রিজেক্টেড হয় তাহলে পিআই রিজেক্টেড হয়। পিআই রিজেক্টেড মানে এনপিআই রিজেক্টেড। এটা হচ্ছে সুন্দর একটা কথা। আর যদি এনপিবি অ্যাকসেপ্টেড হয়, পিআই অ্যাকসেপ্টেড। পিআই যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে এনপিআইও অ্যাকসেপ্টেড হবে। এরপর লাস্ট একটা ম্যাথ, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ IRR। এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR, এখানে আমি কস্ট অফ ক্যাপিটালকে 10% লেট ধরে দিচ্ছি। অর্থাৎ আমার প্রথম পার্সেন্টেজটা কি ছিল? মাইনাস ছিল। প্রথম 10% ধরার পর এনপিবির ভ্যালু যেহেতু মাইনাস হয়েছে, তাই আমাকে কস্ট অফ ক্যাপিটাল কমায় ধরতে হবে। প্রথম এনপিবির যে পার্সেন্টেজটা, ওইটা ধরার পর যদি মানটা পজিটিভ আসতো, তাহলে আমি পরের এনপিবি করার ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটালের মানটা বা পার্সেন্টেজ রেটটা বাড়ায় ধরতাম। অর্থাৎ প্রথম এনপিবির মান যদি পজিটিভ হয় তাহলে আমাকে পার্সেন্টেজ বাড়ায় ধরতে হবে দ্বিতীয়টা বের করার ক্ষেত্রে। আর প্রথমটা যদি মাইনাস ফিগার হয়, নেগেটিভ হয়, তাহলে আমাকে পরবর্তীটা বের করার জন্য পার্সেন্টেজটা কি করতে হবে? অবশ্যই কমায় ধরতে হবে। তাই আগেরটা ছিল 10%, তাই এখানে আমি 5% দিয়ে করছি। সবকিছু সেম আছে, শুধু নিচে 0.05, 0.05, 0.05, 0.05, 0.05। তো ভ্যালু হয়েছে 8,614.14। তো এখান থেকে আমরা দুইটা জিনিস পাইছি, সেটা হচ্ছে আমার 5% হচ্ছে একটা ডিসকাউন্ট রেট, সেটাকে আমি এ ধরছি। দ্বিতীয়টার যে এ বলতে এটা কখন দেবো? যে লোয়েস্ট ডিসকাউন্ট রেট, দুইটা ডিসকাউন্ট রেট বা দুইটা কস্ট অফ ক্যাপিটালের মধ্যে যেটা কি হবে, কম হবে, সেটা এ। যেটা বেশি হবে সেটা বি। আর লোয়েস্ট ডিসকাউন্টের এনপিবিটাকে সি ধরবো, হাইয়েস্ট এনপিবির যেই মানটা সেটাকে আমরা ডি ধরবো। দেন ফর্মুলা অনুযায়ী ম্যাথটা করব। সেই ম্যাথের মধ্যে এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী ম্যাথটা বসাই দিলে আমার অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ এই একটা অঙ্কের মাধ্যমে ক্যাপিটাল বাজেটিং ক্লোজড। আশা করি সবাই যদি ভালো করে এই ভিডিওটা দেখেন আর এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার ওই কস্ট অফ ক্যাপিটাল বাজেটিং এর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস শিখলাম? এআরআর কিভাবে বের করে, ROI কিভাবে বের করে, পিবিপি কিভাবে বের করে, ডিপিবিপি কিভাবে বের করে, এনপিবি কিভাবে বের করে, পিআই
কিভাবে বের করে, এনপিআই কিভাবে বের করে, আইআরআর কিভাবে বের করে, এই সবগুলো ম্যাথ কিভাবে বের করে একটা অঙ্কের মাধ্যমে বুঝাই দিচ্ছি। আর ছকের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা সেটা কি, সেলস। সেলস এর পরে আমাকে বের করতে হয় সিএফবিটি, সিএফবিটির পরে বের করতে হয় ইবিটি, ইবিটির পরে বের করতে হয় ইএটি, ইএটির পরে বের করতে হয় সিএফ এটি। অর্থাৎ এই যে পর্যায়ক্রমে একটা পুরো ছক, এটা আমাদের বের করতে হয়। এখন প্রশ্নের মধ্যে আমাকে যদি এইরকম থাকে, প্রশ্নের মধ্যে যদি আমার এই ধরনের থাকে যে সেলস দেওয়া আছে, তাহলে পুরো পার্ট করতে হবে। যদি সিএফবিটি দেওয়া থাকে তাহলে ইবিটি, ইএটি আর সিএফ এটি করতে হবে। যদি ইবিটি দেওয়া থাকে তাহলে ইএটি আর সিএফ এটি করতে হবে। আর যদি ইএটি দেওয়া থাকে তাহলে সিএফ এটি বের করতে হবে। আর সিএফ এটি দেওয়া থাকলে আসলে কোনোটাই বের করা লাগবে না। আশা করি আপনারা এই একটা ম্যাথ দ্বারা পুরো ক্যাপিটাল বাজেটিং বুঝতে পারবেন। ক্লাস 9 থেকে, ক্লাস 9-এ তো আসলে এতগুলো থাকে না, মানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স লেভেল পর্যন্ত, এমনকি মাস্টার্স লেভেল পর্যন্ত এই একটা ম্যাথ যারা ভালো করে বুঝতে পারবেন তারা ক্যাপিটাল বাজেটিং এর বস হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে এই একটা টপিক, একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আরেকদিন আরেকটা চ্যাপ্টার নিয়ে পুরো কোনো একটা ম্যাথ বা দুই একটা ম্যাথের মধ্যে আপনাদের পুরো একটা ম্যাথ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভালো থাকেন।